আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম অবহেলিত ভালোবাসার দ্বিতীয় নাম্বার পার্ট। গল্পটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলেন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আজকে আমার এই অবস্থা দেখে করুণা না করে রুমে চলে গেল মুনতাহা। আমাকে এত ঘৃণা করবে আমি কখনো কল্পনাও করিনি। তারপরে নিজের রুমে গিয়ে লক্ষ্য করলাম মুনতাহা কাপড় চোপড় নিজের সুটকেসে ভরতেছে। আমি দেখে বললাম, তুমি কাপড় চোপড় সবকিছু সুটকেসে ভরতেছো কেন? মুনতাহা বলল, কেন ভরতেছি বুঝতে পারতেছেন না? আমি বললাম, মুনতাহা তুমি যেটা ভাবে আমাকে ঘৃণা করতেছো আমি তেমন কিছুই করি নাই, এইসব জুহি ভাবের সাজানো নাটক। মুনতাহা বলল, আমি এতটাই বোকা না যে আপনি যাই বুঝাবেন আমি তাই বুঝবো। তাছাড়া কোনো মেয়ে তার সম্মান নিয়ে এরকম জঘন্য কাজ কখনোই করবে না। আমি বললাম, মুনতাহা তুমি অন্তত আমাকে একটু বিশ্বাস করো। এই কথা বলতে মুনতাহা আমার কথা থামিয়ে বলল, আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনাকে দেখলে এখন আমার গা গির গির করে। ভাইয়া ভুল করছে, একটা বাড়ি আপনার মাথায় মেরেছে। যদি মারতে মারতে মেরে ফেলতো তাহলে ভালো হতো। আপনার মতো নিচু মনের মানুষকে মেরে ফেলাটাই উচিত। আজ কেন জানি নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না। মুনতাহা আমার মৃত্যু কামনা করতেছে। এই কথা ভাবতে বুকের ভিতরে যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। চোখের পানি মুছে বললাম, আজকে একটা দুর্ঘটনার জন্য তুমি আমার মৃত্যু কামনা করতেছ, এটা কি তোমার ভালোবাসা? মুনতাহা চুপ করে আছে। মুনতাকে আলতোভাবে জড়িয়ে ধরে বললাম, যাই হোক না কেন তুমি আমাকে অন্তত একটু বিশ্বাস করো। আমি ভাবির সাথে কোনো অসভ্যতামি করিনি, উনি আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। মুনতাকে আলতোভাবে জড়িয়ে ধরে রাখলাম। কিছুক্ষণ পর কি ভেবে আমাকে ধাক্কা মেরে সরাইয়া দিল, দিয়ে বলল, আপনার এই নোংরা হাতে আমাকে ধরবেন না। আমার গা গিন গিন করে। মুনতাহার কথা শুনে তার দিকে কান্না কান্না চোখে তাকিয়ে রইলাম। এত অল্প সময়ে পরিবর্তন হয়ে গেছে। এদিকে মাথার ব্যথায় দাঁড়িয়ে থাকতে পারতেছি না, মাথা ব্যথা বেড়েই চলছে। কোনো উপায় না পেয়ে সোফায় বসে পড়লাম। মুনতাহা সুটকেস নিয়ে তার মতো চলে যেতে লাগলো। আমি পিছন থেকে বলতে লাগলাম, তুমি না আমাকে কথা দিয়েছ, আমার সুখী সময় হোক দুঃখের সময় হোক তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আজ কেন তোমার কথার খেলাপ করতেছ? মুনতাহা এই কথা শুনে আবার সুটকেস নিয়ে ফিরে আসলো। হৃদয় ভাইয়া বলল, বাবা সঠিক সময় না আসলে আজকে শয়তানটাকে মেরে ফেলতাম। জুই বলল, না থাক, মারামারি করার কোনো দরকার নেই, যা হবার তা তো হয়ে গেছে। হৃদয় ভাইয়া বলল, ও আমার ভাই হয়ে ওই আমার স্ত্রীর দিকে তাকায়, আমি কি ওকে ছেড়ে দিব? ইচ্ছা করে ওর কলিজাটা ছিঁড়ে ফেলি। জুই বলল, প্লিজ তুমি শান্ত হও, অনেক ঝামেলা হয়েছে আর না। জুই হৃদয় ভাইয়ার রাগ দেখে খুবই ভয় পেয়ে গেছে। এমন কিছু হয়ে যাবে সে কল্পনাও করে নাই। দিনটা খুবই খারাপভাবেই কাটলো। রাতে ঘুমানোর সময় লক্ষ্য করলাম মুনতা কম্বল আর বালিশ নিয়ে অন্য রুমে যেতে লাগলো। ঠিক তখনই বললাম, কম্বল আর বালিশ নিয়ে কোথায় যাইতেছ? মুনতাহা রাগ দেখিয়ে বলল, জাহান্নামে যাচ্ছি। মুনতাহার এ কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না, মুনতাহা আমাকে অবহেলা করছে। আমি আর মুনতাহাকে কিছু বললাম না। কোথায় আর যাবে, পাশের রুমেই তো থাকবে, চলে তো আর যাবে না। খুব রাগ করে আছে তাই অন্য রুমে থাকতে যাচ্ছে, কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে যাবে, এই ভেবে মুনতাহাকে আর কিছু বললাম না। সকালে ঘুম থেকে উঠে স্কুলে চলে গেলাম। স্কুলের গেটে যেতে শুনলাম কিছু ছাত্রছাত্রী আমাকে নিয়ে সমালোচনা করতেছে। ক্লাসে যখন প্রবেশ করব তখনই মানিক এসে বলল, স্যার আপনার নামে সবাই যে কথাগুলো বলছে সেটা কি সত্যি? আমি বললাম, কোন কথা সবাই বলছে? মানিক বলল, আপনি আর আপনার ভাবি। মানিক ও কথা বলার আগে আমি মাথা নাড়িয়ে বললাম, চুপ করো বেয়াদব ছেলে, আর একটা কথাও তুমি বলবা না, ক্লাসে যাও তুমি। মানিক বলল, স্যার আপনি আমাকে ধমকানো দিয়ে সত্যিটা গোপন করতে পারবেন না, কিন্তু এলাকায় আরো অনেক লোক আছে, সবাই কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। মানিক এই বলে ক্লাসে চলে গেল। এইদিকে মানিকের কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। যদি পুরো এলাকায় জানাজানি হয়ে যায় তাহলে তো কেউ আগের মতো আমাকে সম্মান করবে না, উল্টা সমালোচনার দোকান খুলবে। এই ভেবে কোনো রকমের ক্লাসটা করাই স্কুল থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে নিলাম। এখন রাত্রিবেলায় বন্ধুরাও এইসব নিয়ে হাসি তামাশা শুরু করে দেয়। তাদের বিভিন্ন কথার জন্য খুব অপমানী হতে হয়। এই জন্য সব বন্ধুদের সাথে কথা বলা, আড্ডা দেওয়া বন্ধ করে দিছি। বাড়িতে থাকবো সেটাও শান্তি নেই, মুনতার সাথে কথা বললে ঝগড়া লেগে যায়। সেই দিনের ঘটনার জন্য বাবা মাও ভালো করে কথা বলে না, আমি কথা বলতে গেলেও তারা এড়িয়ে যায়। এভাবে কিছুদিন কেটে গেল, কিন্তু বাড়ির কেউ আগের মতো কথা বলে না। বাবা মাও যা বলে কিন্তু আগের মতো না।
না। জুহি ভাবি এখন আর বাড়াবাড়ি করে না, হয়তো তার প্রতিশোধ নেওয়া শেষ। পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব সবার থেকে আমাকে আলাদা করতে পারছে শুধুমাত্র একটা অপবাদের জন্য। পরিবার এবং সমাজ সবার কাছে জঘন্য ব্যক্তি হয়ে গেলাম। 2 সপ্তাহ পর ডাইনিং রুমে এসে লক্ষ্য করলাম বাড়িতে অনেক ডেকোরেশন এবং লাইট লাগাচ্ছে। সেটা কি কারণে লাগাচ্ছে তা আমি জানি না। বাড়িতে যখন সবাই আমার সাথে কথা বলে না, তাইও আমি আগের মতো কারোর সাথে কথা বলি না। কিন্তু মুনতাহার সাথে কথা বললে সে আমার কোনো কথার উত্তর দেয় না।